ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ক্রনিক কিডনি ডিজিজ, তাতে হোমিওপ্যাথির চিকিৎসার কী সুবিধা অসুবিধা, সাফল্য অসাফল্য, এই ব্যাপারগুলি সাধারণ মানুষকে অবহিত করার জন্য। কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, আজকাল বলা হচ্ছে নামটা সিকেডি, মানে ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজ মানে কি? অ্যাকিউট কিডনি ডিজিজ নয়, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনিটা ক্রনিক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বেশ। কিডনির কাজ কি? কিডনির তো কাজ খুব সিম্পল, ছাঁকুনি। চা বানানোর সময় যে ছাঁকুনি দিয়ে চা ছাঁকা হয়, আমাদের দেহের বর্জ্য পদার্থ, সব বর্জ্য ভালো মন্দ সব একসাথে রক্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, কিডনিতে চলে যাচ্ছে হু হু করে, কিডনি সেটাকে ছেঁকে দিচ্ছে, খারাপটাকে বের করে দিচ্ছে প্রস্রাব বলে। তাহলে প্রস্রাব যেটা, সেটা শরীরে খারাপ দূষিত জল। এখন কারা নাকি আবার চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছে যে প্রস্রাবটা খেতে হবে, খেলে নাকি সব রোগ সারবে। যেমন এই ভারতবর্ষে এরকম গরু গাধা ছাগলের দেশও আছে, যেটা বেরিয়ে যাচ্ছে বর্জ্য পদার্থ, সেটা খেলে নাকি রোগ সারবে। তো যাই হোক, যখন কিডনি খারাপ হয়ে যায়, ওই বর্জ্য পদার্থ আর বেরোতে পারে না, তা না বেরোতে পারলে কী হবে? তাকে আবার ফেরত আসতে হবে, ব্লাডের মধ্যে আবার ফেরত চলে আসে সেই বিষাক্ত জিনিসগুলো, সেই খারাপ জিনিসগুলো, সেগুলো আবার ফেরত আসছে, এসে শরীরকে দূষিত করছে, ব্লাড দূষিত হচ্ছে। এখন এই কিডনি খারাপ হয় কেন? প্রথম থেকে অনেকের ধারণা জল কম খেলে কিডনি খারাপ হয়। নট নেসেসারিলি। অনেকে 4 লিটার 5 লিটার 6 লিটার করে জল খাচ্ছে। যত শুনছে যে কিডনি খারাপ হচ্ছে, জল খাও জল খাও, পানি খাও বেশি করে, সর্বনাশ হয়ে যায়। বেশি জল খেলে আবার ওয়াটার টক্সিসিটি হয় কিন্তু শরীরে। জল খাওয়ার নিয়ম হচ্ছে 2, 2.5 বা 3 সুস্থ মানুষের যথেষ্ট। প্রচুর জল খেতে হবে কিডনি ভালো থাকবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। ওয়াটার টক্সিসিটি হয়, জল বেশি খেলে কিডনির উপর চাপ পড়ে, কিডনি উল্টে খারাপ হতে আরম্ভ করে। তার কারণ প্রত্যেকটা মানুষের যেমন কাজ করার ক্ষমতা আছে, শরীরের প্রত্যেকটা পার্টসেরও তেমনি কাজ করার ক্ষমতা আছে। তাহলে কিডনি আবার বেশি খারাপ হতে পারে। তাহলে জল মিডিয়াম খেলেই হবে, কিন্তু জল কম খাওয়ার জন্য যে কিডনি খারাপ হবে তা নয়। কিডনি খারাপ হয় মেনলি দুটো কারণে, 2টি কারণে খারাপ হচ্ছে, 3টি কারণ বলা যেতে পারে। 1 নম্বর হচ্ছে খুব বেশি প্রোটিন খেলে, মাংস খুব বেশি যারা খায়, রেড মিট, গরুর মাংস, ছাগলের মাংস প্রচুর পরিমাণে খেলে কিডনি খারাপ হতে পারে। কারণ মাংসের যে বর্জ্য পদার্থ, যে ইউরিক অ্যাসিড, যে কিটোন বডিজ, সে প্রচুর বর্জ্য পদার্থ কিডনি বের করতে পারে না। আর 2 নম্বর খারাপ হয় প্রেশার বেশি থাকে, হাইপার টেনশান। প্রেশার বেশি থাকা মানেটা কি? মানে হচ্ছে ব্লাডের ভিতরে প্রচুর পরিমাণে আবর্জনা ঘুরে বেড়ায়, নানান রকমের আবর্জনা। কী আবর্জনা? তাদেরকে বলা হয় লিপিডস, ফ্যাটস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, বড় বড় গুন্ডা মস্তান ঘুরে বেড়াচ্ছে। এই গুন্ডা মস্তানরা বাঙালিদের রক্তের মধ্যেই বেশি ঘোরে। কেন? এরা বাঙালিরা তেল মশলা বেশি খায়, প্রচুর পরিমাণে মাছ ভাজা, মাংস, ডিমের কুসুম, এগুলো। যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু কম হয়, কারণ তারা এই ধরনের তৈলাক্ত জিনিসগুলো শরীরে বেশি ঢুকছে না। তাই সাউথ ইন্ডিয়াতে সরষের তেল খায় না, নারকেল তেল খায়, মাছ মাংস ডিম বেশি খায় না, তাদের কিন্তু কম হয়। তাহলে প্রেশার বেশি থাকার জন্য কিডনির উপরে চাপ পড়ছে, ওই সব জিনিসগুলো গিয়ে কিডনিতে চাপ দিচ্ছে, তাতে কিডনি খারাপ হচ্ছে। আর হয় সবথেকে ডেঞ্জারাস যেটা আজকাল হয়েছে, কথায় কথায় অ্যালোপ্যাথিক ব্যথার ওষুধ খাওয়া। অ্যালোপ্যাথিক ব্যথার ওষুধগুলো বা পেন কিলার্স খেয়ে কিডনি হু হু করে বেড়ে খারাপ হয়ে যাচ্ছে, কিডনি সর্বনাশ হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে অ্যালোপ্যাথিক ওষুধ কোম্পানিগুলো আজকাল ব্যথার ওষুধের গায়ে লিখে দিচ্ছে ইনজুরিয়াস টু কিডনি, ডু নট টেক উইদাউট সাজেশন অফ এ ফিজিশিয়ান। কোনো ডাক্তারবাবু অ্যালোপ্যাথিক হয়তো লিখলো 5 দিনের জন্যে, রোগী কী করছে, ভালো আছি তখন 5-এর আগে 36 বসিয়ে নিয়ে ওটাকে 365 দিন চালিয়ে গেল। বা কথায় সামান্য একটু ঘাড়ে ব্যথা, পেন কিলার নিয়ে এসো। গল ব্লাডার স্টোন হয়েছে, পরীক্ষা করলো না, ছবি তুললো না, যখনই ব্যথা হয় তখনই ব্যথার ওষুধ কিনে খাচ্ছে। মাথায় ব্যথা হচ্ছে প্রেশারের জন্যে, ঘাড়ে ব্যথা হচ্ছে স্পন্ডিলাইটিসের জন্যে, ঘাড়ে ব্যথা হচ্ছে, ছবি তুললো না, পরীক্ষা করলো না, ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ কিনে খাও। ব্যথার ওষুধ যখনই দরকার কিনে খাচ্ছে, মুড়ি মুড়কি। জানলো না, পড়লো না, শিখলো না, বুঝলো না সেই ওষুধটা কী দিয়ে তৈরি, তার ফার্মাকোলজি কী, সেটা কতদিন খাওয়া যায়, তার সাইড এফেক্ট কী, জানার কোনো প্রয়োজন নেই। হুঁশ বেহুশের কোনো কারবার নেই।
তাহলে এই ব্যথার ওষুধগুলো খেয়ে খেয়েই কিডনি প্রচুর খারাপ হচ্ছে। আর কিডনি খারাপ হলে মানেটা কি? বর্জ্য পদার্থগুলো আর বেরোতে পারছে না, ছাঁকুনিটা খারাপ হয়ে গেছে, একদম আর বেরোতে পারছে না। তাহলে ওইগুলো আবার ভিতরে ঢুকছে। এই খারাপ জিনিসগুলোর মধ্যে সবথেকে ডেঞ্জারাস জিনিস হলো কে? ক্রিয়েটিনিন। সেই ক্রিয়েটিনিন না বেরোতে পেরে আবার রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে, ক্রিয়েটিনিন বাড়ছে। তাই কিডনি খারাপ হয়েছে চট করে বোঝার একটাই রাস্তা, সাধারণ মানুষও বুঝে গেছে যে ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে। ক্রিয়েটিনিন বেড়ে গেলেই বুঝতে হবে যে আমার কিডনি খারাপ হয়েছে। ক্রিয়েটিনিন কোনো ওষুধেই অ্যালোপ্যাথিতে কমতে চায় না, বরং অ্যালোপ্যাথিক ওষুধগুলো ইট ইজ হুইপ ইন দ্য হর্স হু হ্যাজ অলরেডি বিন টায়ার্ড। ঘোড়া দৌড়াতে পারছে না যে ঘোড়ার গাড়ি, ঘোড়া মুখ থুবড়ে শুয়ে পড়ছে, ঘোড়ার মুখ দিয়ে লালা বেরোচ্ছে, সেই ঘোড়াকে আবার ছোটানোর জন্য চাবুক মারা অ্যালোপ্যাথিক ওষুধগুলো সেই কাজ করে। তাহলে আবার ওষুধ দিচ্ছে, আবার কিডনি খারাপ, কিন্তু কিডনি খারাপের জন্য যে ওষুধ দিচ্ছে সেই ওষুধই আবার কিডনি খারাপ করছে। হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ, আমরা খুব চিকিৎসা গুছিয়ে করতে পারি, আমাদের আলাদা কোনো কিডনি খারাপের বলে ওষুধ নেই। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীকে পুরো সিমটম কালেকশন করে, রোগীর সিমটোমেটোলজি নিয়ে, রোগীর কনস্টিটিউশনাল নিয়ে, রোগীর ফিজিক্যাল মেকআপ নিয়ে, রোগীর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা ওষুধ সিলেকশন করি। সেই জন্যে হোমিওপ্যাথিতে সবাই গুছিয়ে চিকিৎসা করতে পারে না। যেই জন্যে হোমিওপ্যাথি চিকিৎসক সবাই ভালো হতে পারে না, কারণ ফিক্সড ওষুধ নেই, কোনো রোগের ফিক্সড ওষুধ নেই। এই ওষুধ এই বইয়ে বলা আছে, অ্যালোপ্যাথিক গ্রামের হাতুড়ে ডাক্তারও দিতে পারে মোটামুটি, সেটা এমবিবিএস ডাক্তারও সেই ওষুধ দিতে পারে, আবার এমডি ডাক্তারও সেই ওষুধ দিতে পারে, আবার বিলেত ফেরত ডাক্তারও সেই ওষুধ দিতে পারে। বাঁধা গদের ওষুধ আছে। হোমিওপ্যাথিতে এক একটা রোগী পর্যালোচনা করে, এক একটা রোগী বিশ্লেষণ করে, এক একটা রোগীর হ্রাস বৃদ্ধি চিন্তা করে, তার অনুভূতি, তার মানসিক শারীরিক লক্ষণ বিচার বিবেচনা করে, সব কিছু পর্যালোচনা করে তবেই ওষুধ দেওয়া হয়। সেই পর্যালোচনা কে কতটা ঠিক মতন করতে পারছে, সেই পর্যালোচনা কার কতটা বোঝার বৈশিষ্ট্য আছে, সেই পর্যালোচনা কার কতটা বোঝার ক্ষমতা আছে, তার উপরে সেই সঠিক ওষুধ সিলেকশন করতে পারবে। এই যে রোগীর আমার সামনে বসে আছে, ছেলেটির ভবিষ্যৎ বসে আছে, এরা কান্নাকাটি করছে, এদের ছিল ক্রিয়েটিনিন 4.32, তারপর 4.32-এর পর থেকে ওরা হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করলো। ওরা আরম্ভ করেছিল, ওরা দেখিয়েছিল হোমিওপ্যাথিক একটা সোসাইটি কোথায়, প্রয়াস হোমিওপ্যাথিক সোসাইটি, এটা কোথায় শর্ট লেগে প্রয়াসে দেখিয়েছিল, কিন্তু ক্রিয়েটিনিন বাড়তে আরম্ভ করলো। ক্রিয়েটিনিন 4 থেকে 5.52 হয়ে গেল, 4 থেকে 5.52 হয়ে গেল, বাড়ছে। ডাক্তারবাবুদেরকে বলা হলো, কিন্তু ক্রিয়েটিনিন আর কমার কোনো নাম নেই। 4.32 থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার পরে 5.32 হয়ে গেল। 5.32 থেকে বেড়ে 6.90 বা 7-এর কাছে চলে গেল। 7-এর কাছে চলে যাওয়ার পরে ওরা খোঁজ পেলেন অন্য একজন হোমিওপ্যাথিক আমাদের চিকিৎসক বন্ধু, তার কাছে চলে গেলেন। তো প্রয়াসের কি প্রেসক্রিপশান আমরা দেখলাম না। তারপরে উনি চলে গেলেন আমাদের পরিচিত হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু ডাক্তার সুনির্মল সরকারের কাছে। ডক্টর সুনির্মল সরকার চেষ্টা করলেন, উনি ওষুধ দিয়েছেন অ্যাপোসাইনাম ক্যানাবিনাম 200, কক্সলিম 0/6 16 ডোজেস, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম 200, গেলিয়াম মাদার টিংচার 5 ড্রপ করে। ওনার একটা প্রেসক্রিপশানে 4টি ওষুধ দেখা গেছে, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম 200, কক্সলিম 0/6 এবং আবার অ্যাপোসাইনাম ক্যানাবিনাম, তারপরে কক্সলিম খাওয়ার পরে আবার অ্যাপোসাইনাম ক্যানাবিনাম 200, তারপরে গেলিয়াম মাদার। পরের প্রেসক্রিপশানে দেখা গেছে লিডাম্প্যাল 0/4, তারপরে 0/6। উনি চেষ্টা করেছেন ওনার মতন, কিন্তু ক্রিয়েটিনিন কমেনি। ওরা খুব ভয় পেয়ে গেছে, ওই ক্রিয়েটিনিন বেড়ে 7.9 হয়ে গেল। ডাক্তারবাবুরা জানালেন, ডাক্তারবাবু চেষ্টা করছেন, কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে তারপরে 10 হয়ে গেল এবং লাস্ট 11.2 হয়ে গেল। তাহলে আমাদের অ্যাপোসাইনাম ক্যানাবিনাম, কক্সলিম, গেলিয়াম মাদার 3টে ওষুধ একসাথে দেওয়ার পরেও ক্রিয়েটিনিন কমলো না, ক্রিয়েটিনিন বেড়ে 11.2 হয়ে গেল। লিডাম্প্যাল 4.16 দিয়েও 4.6 দিয়েও ক্রিয়েটিনিন কমেনি।
আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা তাদের সাধ্য মতন চেষ্টা করেছেন, কিন্তু কমেনি। রোগী আর আস্থা রাখতে পারেন। রোগী আস্থা না রাখতে পেরে আমার অনেকগুলো ভিডিওতে ক্রিয়েটিনিন কমেছে, সেটা দেখার পরে আমার কাছে এসেছে। এখন এই রকম অবস্থায় যেখানে ডায়ালিসিস কম্পালশন হয়ে দাঁড়িয়েছে, সেই অবস্থায় কি করা যায়? কেস টেকিং করে আমি দেখলাম যে সবাই যারা দেখছো তারা দেখতে পাবে পেশেন্টটির শীত বেশি, সর্দি কাশি লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ডিজায়ার ফর আর ক্রেভিং ফর সল্ট, নুন খেতে চায়, খাবার দাবার ঠান্ডা খেতে চায়, রুটি খেতে পছন্দ করে না, অ্যাভারশন টু ব্রেড, রাগ আছে, ইরিটেবল টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, সিম্প্যাথেটিক মাইন্ড। সো আওয়ার মেডিসিন ইজ সোডিয়াম ক্লোরাইড। সো সোডিয়াম ক্লোরাইড 0/1 আমার প্রেসক্রিপশানে আসছে। আমার পূর্ববর্তী চিকিৎসক বন্ধুরা তাদের বিদ্যাবুদ্ধি অনুযায়ী চেষ্টা করেছেন। অ্যাপোসাইনাম ক্যানাবিনাম 200, কক্সলিম 0/6, গেলিয়াম অ্যাপ মাদার, লিডাম 4, লিডাম 6। দি সেম পেশেন্ট ইমান আলী শেখের জন্যে, সেই ইমান আলী শেখের আমি কেস টেকিং করে ন্যাট্রামিওর আসলো, ওনাদের ওষুধের সাথে আমার মেলে নেই। এখন দেখা যাক চেষ্টা করে এই 11.6 থেকে আমরা ক্রিয়েটিনিন যদি কমাতে পারি, সেটা আমাদের বড় সাফল্য হবে এবং এই ছেলেটিকে মোটামুটি যুবককে হোয়াট ইজ কল্ড ডায়ালিসিসের হাত থেকে আমরা ফেরত আনতে পারি। এখানে এসে দাঁড়াও, তোমার সিমটমগুলো যে ডাক্তারদের বোঝালাম সেগুলো একবার তোমাদের মুখ থেকে শুনি। তোমার আমাদের ডাক্তারবাবুরা যে কেস টেকিং করেছে তাতে লিখেছে তোমার শীত বেশি, এ কথা কি ঠিক? হ্যাঁ স্যার। শীত বেশি, তো চিলি পেশেন্ট। এরা লিখেছে তুমি ইদানিং বন্ধ করে দিয়েছো, ডাক্তারবাবুরা বারণ করছে বলে, কিন্তু তোমার ছোটো থেকেই লবণ খাওয়ার খুব টেন্ডেন্সি ছিল, তুমি প্রচুর পরিমাণে কাঁচা নুন পাতে খেতে ভালো লাগতো, এ কথা কি ঠিক? সো ক্রেভিং ফর সল্ট, চিলি পেশেন্ট। তুমি খাবার দাবার একটু ঠান্ডা পছন্দ করো গরমের থেকে, এ কথা কি ঠিক? ক্রেভিং ডিজায়ার ফর সল্ট। তুমি ভাত রুটির মধ্যে ভাতই পছন্দ করো, রুটি হলেও হয় না হলে হয় তা নয়, রুটি তোমার একেবারেই বড্ড পছন্দ, এ কথা কি ঠিক? ভাত পছন্দ স্যার। রুটি পছন্দ নয় তো? না, স্যার। সেটাই তো বলছি। সো অ্যাভারশন টু ব্রেড, অ্যাভারশন টু ব্রেড। তোমার কে হয়? তোমার দাদা হয়। ও দাদা হয়, ও খুবই কান্নাকাটি করছিল, ভেঙে পড়ছিল। তো ও সহজে কি কান্নাকাটি করে ভাই? সহজে কান্নাকাটি করে না। তুমি সহজে কান্নাকাটি পাই? না স্যার। সহজে পায় না। সিম্প্যাথি আছে, দয়া মায়া অন্যদের প্রতি? আচ্ছা স্যার। অন্যদের প্রতিও দয়া মায়া আছে, স্যার অন্যদের প্রতি দয়া মায়া আছে। সো দি পেশেন্ট ইজ সিম্প্যাথেটিক। রোদে গেলে সহ্য হয় না বলেছো, হ্যাঁ, স্যার। মাথার যন্ত্রণা করে একটু। হ্যাঁ স্যার। সো সান হিট aggravates, it causes headache, aversion to bread, desire for cold food and salt, and the chilly patient. So the patient, according to me, by the collection of symptomatology by our assistants, it clearly indicates the patient requires sodium chloride. আমার মনে হয় জুডিশিয়ারি এবং র্যাশনালি হোমিওপ্যাথিক চিকিৎসায় আগে তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, কনস্টিটিউশনাল মেডিসিন, সোডিয়াম ক্লোরাইড দিয়ে যদি চিকিৎসা আরম্ভ করা যেত, তাহলে হয়তো উন্নতি করা যেত। কিন্তু সোডিয়াম ক্লোরাইড আমাদের কোনো বন্ধুর হাত থেকে পড়েনি, তারা তাদের চিন্তাভাবনা অনুযায়ী ওষুধ দিয়েছে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। সো লেটস ট্রাই, আমার মতন চেষ্টা করে দেখা যাক সোডিয়াম ক্লোরাইডে যদি যুবককে উন্নতি করতে পারি, তাহলে এদের মুখে যেমন হাসি ফুটাতে পারবো, হোমিওপ্যাথির একটি দিগান্তকারী সাকসেস হবে বলে আমরা আশা করি। তুমি খুব ভেঙে পড়েছো তোমরা, তবে আমি চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে দেখলে 1 ঘন্টা ধরে খেটে খুঁটে আমি কেসটা দেখলাম, আমার দিক থেকে যতটা চেষ্টা করার করছি যাতে অন্তত ডায়ালিসিস থেকে ওকে ফেরত আনতে পারে, আমি চেষ্টা করছি।